ছোট মাছের একটা পদ বানাতে গিয়ে কি করে একটা পদ থেকে দুটো পদ বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে খুব সুন্দর একটা গল্প শুনতে শুনতে শেয়ার করছি আজকের রেসিপি। আজকের গল্পের নাম হলো পাল্টে যাওয়ার আগে। কলকাতা শহর তার রাস্তাগুলো একরকম সাথে স্মৃতি বয়ে বেড়ায়, বৃষ্টির দিনে বা গরম দুপুরে সব সময়। শহরের বুকে এক বহুতল ভবনের 10ম তলায় থাকেন সায়নী সেন, বয়স 36, পেশায় মিডিয়া প্রযোজক। বাইরের চোখে সফল, আত্মবিশ্বাসী, চৌকস, কিন্তু নিজের ভিতরে একটা স্থায়ী ক্লান্তি, একটা অদৃশ্য শূন্যতা যেন ঘর বাঁধা। তার ঘরটা পরিপাটি, কিন্তু চোখে পড়ে দেওয়ালে কোনো পারিবারিক ছবি নেই। ছিল একসময়, সরিয়ে রেখেছেন। সকালে কফির কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে সে দেখে সামনের ভবনের ছাদে শুকোতে দেওয়া জামাকাপড় আর দূরে দার্জিলিংগামী ট্রেনের ধোঁয়া। এই সকালটা একটু আলাদা। ইমেল এসেছে, একটা নতুন প্রজেক্ট, একটা তথ্যচিত্র নির্মাণের সুযোগ, বিষয় জীবন শুরু হয় 40-এ। হেড অফিস থেকে এসেছে, বড় বাজেটের কাজ। কিন্তু পরে সায়নী বুকের ভিতরটা হালকা কেঁপে ওঠে। বিষয়টা যেন নিজের দিকেই তাকিয়ে প্রশ্ন ছুটছে। প্রজেক্টের প্রাথমিক ভাবনা তৈরি করতে গিয়ে সায়নী ঠিক করে 4 জন নারীকে নিয়ে এই গল্প বলবেন, যারা 40 পেরিয়ে নতুন করে বাঁচা শুরু করেছেন। তিনি সহকারী মেহুলকে নিয়ে কাজ শুরু করেন, অনুসন্ধান, ইন্টারভিউ, খোঁজ খবর। প্রথম সাক্ষাৎ পান মিতালি বসুর সঙ্গে, একসময় নাম করা স্কুলের শিক্ষিকা, যিনি স্বামী মারা যাওয়ার পরে একা হিমাচলে চলে যান এবং এখন পাহাড়ি শিশুদের নিয়ে পাঠশালা চালান। দ্বিতীয় পূর্ণিমা রায়, একসময় এক ব্যাংকে উচ্চ পদে ছিলেন, তীব্র বিষণ্ণতায় ভুগে সব ছেড়ে দিয়ে এখন পুতুল বানান আর অনলাইন শো করেন। তৃতীয় রুবিনা খাতুন, যার 2 সন্তান থাকতো অনাথ আশ্রমে, কিন্তু তিনি আজ নিজেই আশ্রম চালান এবং নারী পাচার রোধে কাজ করেন। চতুর্থ জন, যিনি সবচেয়ে রহস্যময়, নীলিমা চৌধুরী, একসময় কলকাতার নামী শিল্পী, যিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান বছর 10 আগে। এখন হাওড়ার ধারে এক নির্জন বাড়িতে থাকেন। সায়নী ঠিক করেন শেষ সাক্ষাৎ তিনিই নেবেন নীলিমার সঙ্গে। হাওড়া ব্রিজ পেরোতে পেরোতেই সায়নের মনে হচ্ছিল যেন আরেক জগতে পা রাখছেন তিনি। শহরের কোলাহল ছেড়ে আস্তে আস্তে গাড়ি থামলো এক পুরনো লালচে বাড়ির সামনে। চারপাশে গাছগাছালি আর এক ধরনের শুনশান শুদ্ধতা। নীলিমা চৌধুরীর দরজা খুলে দেন এক অল্প বয়সী মেয়ে, তার পরিচারিকা, নাম সুপ্রিয়া। সে জানায় ম্যাডাম কিছুক্ষণের মধ্যেই আসবেন। বসার ঘরটা সাজানো, কিন্তু যেন সময়ে থেমে আছে। দেওয়ালে আঁকা ছবিগুলো রঙিন, কিন্তু প্রতিটি যেন কিছুর অভাব প্রকাশ করছে। প্রায় 10 মিনিট পর প্রবেশ করেন নীলিমা। মাথার ধূসর চুল, পরনে হালকা কাজ করা শাড়ি, মুখে আত্মবিশ্বাস, চোখে অনিচ্ছা মেশানো কৌতূহল। তুমি সায়নী, মিডিয়ার মেয়ে? হ্যাঁ, আপনাকে নিয়ে ডকুমেন্টারি করতে চাই। আপনি অনুমতি দিলে? নীলিমা চুপচাপ বসেন, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, ডকুমেন্টারি করলে তোমার কন্টেন্ট হবে, কিন্তু আমি কি কিছু ফিরে পাবো? সায়নী একটু চমকে যায়। হয়তো আপনি নিজেকেই একটু ফিরে পাবেন। নীলিমা মৃদু হাসলেন। তাহলে শুরু করো, কিন্তু সাবধান, আমার গল্পটা লাইন ধরে চলে না। সেদিন সন্ধে পর্যন্ত সায়নী বসে শোনেন একের পর এক টুকরো গল্প, প্রেম, বিদ্রোহ, একাকিত্ব, আর সেই শিল্পীর নিজের কণ্ঠে নিজের হারিয়ে যাওয়ার স্বর। নীলিমার ঘর থেকে ফেরার পথে সায়নীর মাথা ভার হয়ে আসে। রাস্তায় আলো আঁধারির খেলা, জানালার পাশে বসে সে ভাবতে থাকে, প্রথমবার নিজের জীবনের প্রতিচ্ছবি অন্য কারোর মধ্যে দেখতে পেল। ড্রাইভারের কাছে আর কথা বলেনি। বাড়ি ফিরে সে পা ধুয়ে চুপচাপ বসে যায় বুক শেলফের সামনে। সেখানে একটা পুরনো চিঠির খামে চোখে পড়ে বছর 5 আগে লেখা অর্ককে, কিন্তু পাঠানো হয়নি। চিঠি খুলে পড়তে পড়তে তার চোখ জ্বলে ওঠে। তুই বলেছিলি আমি কেন ভালোবাসা থেকে পালিয়ে বেড়াই, আজ বুঝি। তখন নিজেকেই ভালোবাসতাম না, তোর ভালোবাসা পেতে চাইতাম, কিন্তু নিজেকে তোর কাছে তুলে ধরার সাহস ছিল না। সায়নী চোখ বন্ধ করে, সেই পুরনো দিনগুলো মনে পড়ে।
কফির কাপে লেপ্টে থাকা ঠোঁটের ছাপ, অর্কের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আর শেষ দিনে চুপ করে থাকা বিদায়। সে বুঝতে পারে এই তথ্যচিত্র কেবল প্রজেক্ট নয়, বরং এক আত্মজিজ্ঞাসা। নিজের ভাঙাচোরা অংশগুলো তুলে ধরে সেগুলো জোড়া লাগানোর একটা প্রক্রিয়া। চিঠিটা সে আবার ভাঁজ করে রাখে, এবার আর লুকিয়ে নেয়, যেন প্রকাশের অপেক্ষায়। তথ্যচিত্রের শুটিং শুরু হলো। প্রথমেই মিতালি পাহাড়ের পাঠশালায় যাওয়া শিশুরা দৌড়ে আসে, হেসে ওঠে ক্যামেরা দেখে। মিতালি সহজ, আন্তরিক, তার চোখে কোনো ভান নেই। কিন্তু তথ্যচিত্রের চতুর্থ দিনে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। সায়নী আর মেহুল পৌঁছেছেন রুবিনার আশ্রমে। ঠিকমতো শট সাজানো, আলো ঠিক আছে, রুবিনা মৃদু হাসছেন। কিন্তু ঠিক ক্যামেরা অন করার সময়ে এক পুলিশ জিপ এসে দাঁড়ায়। এক অফিসার নেমে এসে বলে, আপনার আশ্রমে এক খোঁজ চলছে, পাচার চক্রের সঙ্গে যোগ সন্দেহে তদন্ত চলছে। রুবিনা স্তব্ধ, তার মুখ থেকে কোনো কথা বেরোয় না। সায়নী চমকে ওঠে, কিন্তু রুবিনা দিদি তো নিজেই। অফিসার থামিয়ে দেয়, আমরা জানি সে কি বলেছে, কিন্তু সত্য জানতে তদন্ত দরকার। শুটিং বন্ধ, ক্যামেরা পড়ে যায়, শিশুরা ভয় পায়। সেদিন রাতে হোটেলে ফিরে সায়নী চুপ করে বসে থাকে। মেহুল ফিসফিস করে বলে, তবে কি ভুল মানুষকে বেছে নিয়েছি? সায়নী জবাব দেয় না, তার চোখে তখন শুধু একটাই দৃশ্য, রুবিনার স্তব্ধ মুখ, চোখের কোণে লুকানো কান্না। সত্যি কি তিনি দোষী, নাকি আরেকবার এক নারী মিথ্যে অভিযোগে চুপ করে যাওয়ার শিকার? সায়নী জানে এ প্রজেক্ট থামানো যাবে না, বরং এটাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। রাত 3টে, ঘুম আসে না। জানালার বাইরে একটা গাঢ় নীরবতা। সায়নী হঠাৎ একটা পুরনো চিঠিটার কথা ভাবে। অর্ক কি এখনও আগের নম্বর ব্যবহার করে? কি হবে যদি ফোন করে? অনেক ভাবনার পরে সে ফোনটা হাতে তোলে। নাম্বারটা এখনও মুখস্থ। টোন যায় একবার দুবার, তারপর হ্যালো। একটা গলা, পুরনো পরিচিত কিন্তু ক্লান্ত। সায়নীর গলা শুকিয়ে আসে। অর্ক, আমি সায়নী। দীর্ঘ নীরবতা, তারপর ধীরে ধীরে ভেসে আসে উত্তর, তুই এতদিন পর ঠিক আছিস? হয়তো ঠিক নেই বলেই তোর কথা মনে পড়ছে। আমি শুনছি। সেই রাতের সেই ফোন কথা 4 বছর পরে। দুজন মানুষ আলাদা আলাদা শহরে, কিন্তু এক মুহূর্তে আবার এক কৌতূহলী সংযোগে জড়িয়ে গেল। সায়নী বুঝতে পারে হয়তো আবার কিছু শুরু হতে চলেছে, নিজের ভয়, সংকোচ, না বলা কথা নিয়ে। আজকের গল্পটি কেমন লাগলো? যদি সায়নী ও অর্কের পুরনো সম্পর্কের অতীত জানতে চাও, তাহলে নেক্সট পর্বে অবশ্যই এই গল্পটা নিয়ে আসবো, আর তার সাথে একটা রান্না থেকে 2টো রেসিপি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টসে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।